হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে এই মুহূর্তে সেফ আছেন। আচ্ছা, আজকে একটা ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আলোচনা করতে চাই। হ্যাঁ, সেটা হচ্ছে ইমিউনোলজি। আমি যেটা ইমিউনোলজিটা শুরু করার আগে আপনাদেরকে যেহেতু আমি আপনাদের এখন একটা টপিকস গুলো ধরে ধরে চেষ্টা করবো যে আপনাদেরকে নলেজটা দেওয়ার জন্য আমি কিছু জিনিস একটু বলতে চাই। কমিউনিটি মেডিসিন নিয়ে আসলে পরীক্ষার প্রিপারেশনটা নিয়ে কিন্তু অনেকের অনেকটা মানে অনেকটা প্রশ্ন থাকে, বা কিভাবে প্রিপারেশন নিলে বেটার হয় এই জিনিসগুলো নিয়ে। আমি একটা কথা বলতে চাই, কমিউনিটি মেডিসিনে যদি আপনি ট্র্যাক বুঝেন তাহলে পাস করা খুব ইজি, খুবই ইজি একটা ব্যাপার, কোনো ব্যাপার না। কিন্তু আপনি যদি ট্র্যাক না বুঝেন তাহলে কিন্তু সমস্যাটা। ফার্স্ট আমি এগুলো নিয়ে একটু শুরু করতে চাই। যেমন হচ্ছে রিটেন। আমাদের চলচরিত্র যে স্টুডেন্টরা আছে সবার মনের মধ্যে একটা প্রশ্ন, আরে কমিউনিটি মেডিসিনে লিখে আসলেই চলে, যত বেশি লিখবে তত বেশি নাম্বার। জিনিসটা কিন্তু সেরকম না। সেটা হচ্ছে আপনি যদি জিস্ট অংশটুকু আপনি লিখেন সেটাই এনাফ, ঠিক আছে? এবং ভাইবার রিলেটেড যে কথাটা আমি বলতে চাই, স্টুডেন্টরা ম্যাক্সিমাম যে রিটেনে ভালো করলেও দেখা যায় ওসপি বলেন বা প্র্যাকটিক্যাল স্টুডেন্টরা বলেন ভালোই করে, কিন্তু ঝামেলাটা হয় যখন ভাইভাতে এসে স্টুডেন্ট আসলে বলতে গেলে একটা অথৈ সাগরে পড়ে যে আমি কোনটা পড়বো না, এরকম একটা ব্যাপার কাজ করে। তো আমি আসলে এই ব্যাপারগুলো আপনাদেরকে আসলে ক্লিয়ার করতে চাই। ভাই, খুবই ইজি, পাস করা খুবই ইজি। যদি আবার বলতেছি, পাস করা খুবই ইজি যদি ট্র্যাক বুঝেন, আর পাস করা খুবই মানে কঠিন হবে যদি আপনি ট্র্যাক না বুঝেন। কমন মেডিসিনের মধ্যে যখন ভাইবাটা হয় দুইটা বোর্ড থাকে সাধারণত, এবং এই দুইটা বোর্ডের মধ্যে আপনাদের কিন্তু কমন মেডিসিন পরীক্ষার সময় আপনাদের দুইটা খাতা নিয়ে ঢুকতে হয়। একটা হচ্ছে আরপিএসটি খাতা, একটা হচ্ছে ডেভিজিট খাতা। প্রত্যেকটা টিচার্স এর রুমে যখন ভাইবা বোর্ডে যাবেন দেখবেন আপনাদের কিছু ট্রে থাকে, দুইটা ট্রে থাকে, ঠিক আছে? দুইটা বোর্ডেই ট্রে থাকে, দুইটা ট্রে করে থাকে, ঠিক আছে? কম বেশি হতে পারে। এবং ট্রের মধ্যে কি থাকে, স্পেসিমেন থাকে, এরপর থাকে কার্ড থাকে। এখন আপনি যদি এই আরপিএসটি খাতা এবং হচ্ছে যে আপনার ডে ভিজিটের খাতা, এটাতে কিন্তু ভালো মতো পড়েন এবং হচ্ছে আপনার যদি স্পেসিমেন গুলা ভালো করে পড়তে পারেন, আপনার পাস কিন্তু ওইখানে হয়ে গেছে। আমার কথা কি বুঝতে পারছেন? আবার ইনফরমেশনটা দিচ্ছি। ডে ভিজিটের খাতা, আরএফএসসির খাতা, এই খাতাগুলা দিয়ে যত কোরিলেটেড কোশ্চেন যতগুলো আছে, ঠিক আছে, এগুলা যদি আপনারা পারেন, প্লাস হচ্ছে স্পেসিমেন গুলা পারেন, আপনার পাস ওইখানে হয়ে গেছে। কার্ড একটা বা দুটা কার্ড ধরা হয় তখন যখন একটু মনে হয় দেখা যাচ্ছে স্টুডেন্ট এগুলো তো পারে, তাকে আরেকটু কোশ্চেন করি যাতে ও আরো ভালো মার্কসের জন্য বা আরো বেটার মার্কসের জন্য, তখন কিন্তু এই জিনিসগুলো আপনাদের লাগে। তো আপনাদের এই ব্যাপারগুলো আপনাদের বুঝতে হবে, কোনটা করলে লাভ হবে, কোনটা জিনিসের উপর আপনার জোর দিবেন। অনেকে স্টুডেন্টরা দেখি যে ওরা কি করে, ওরা কিন্তু আপনার কার্ডের উপরে বেশি জোর দিচ্ছে, স্পেসিমেন, ডেভিজেট, আরপিএসটি খাতার উপর কম গুরুত্ব দিচ্ছে, তখনই কিন্তু স্টুডেন্টদের একটু ঝামেলাটা হয়ে যায়। তো আমি আজকে আপনাদের বলে দিচ্ছি, ডে ভিজিট আরপিএসটি খাতাটা খুব ভালোভাবে আপনারা পড়বেন, কোনো কিছু আপনারা মিস করবেন না একদম। এবং স্পেসিমেন গুলো মুখের আগার উপর রাখতে হবে, তখন স্যাররা বলবে, স্যার বলার সাথে সাথে যেন কোশ্চেনটা এসে যায়, অ্যান্সার গুলো আপনারা পারেন। আচ্ছা, এবার আমি আজকে আপনাদেরকে যে ইমিউনোলজি শুরু করব, আমি ফার্স্টে আমি দুইটা ব্রড হেডিং এ ভাগ করতে চাই আমার ইমিউনোলজি ক্লাসটাকে। একটা হচ্ছে আমি আপনাদেরকে ইমিউনিটি পড়াবো, আর একটা হচ্ছে ভ্যাকসিনেশনের উপরে আমি আলাদা দুইটা টপিকস এর নাম বললাম। এটার ব্রড হেডিং এ আমি আপনাদের ক্লাসগুলো নিব, ঠিক আছে? তো শুরু করি। আচ্ছা, আমার যখন ইমিউনিটি পোর্শনের মধ্যে আমি যেগুলো আপনাদেরকে বেশি পড়াতে চাই বা যেগুলো আমার আলোকপাত করতে চাই, সেটা হচ্ছে আপনার ইন্ট্রোডাকশন থাকবে, ইমিউনিটি থাকবে, টাইপ অফ ইমিউনিটি থাকবে, ইনেট ইমিউনিটি থাকবে, একোড ইমিউনিটি থাকবে, অ্যান্টিজেন, অ্যান্টিবডি, লোকাল ইমিউনিটি, হার্ড ইমিউনিটি, বেসিক রিপ্রোডাকশন নাম্বার। তো আমি যেটা করব বেসিক্যালি, আমি আপনাদের যে ইমিউনিটি যে এই যে আমার এতগুলো টপিকস আছে, এটাকে আমি তিনটা ভাগে ক্লাস করবো রে ভাই। সেটা হচ্ছে আমি হার্ড ইমিউনিটি, বেসিক রিপ্রোডাকশন নাম্বার, এটা আমি আলাদা একটা ক্লাস নিব। আমার থার্ড নাম্বার ক্লাস থাকবে এই জিনিসটার উপরে, এটা খুব ভালো করে বুঝতে হবে। আমার ফার্স্ট নাম্বার ক্লাস হচ্ছে আমি আজকে আপনাদের ইন্ট্রোডাকশন থেকে ইনেট ইমিউনিটি পর্যন্ত আপনাদের সব পড়াই দিব। আর ইনেট থেকে আর একোড থেকে লোকাল ইমিউনিটি পর্যন্ত আমার সেকেন্ড ক্লাস যেটা হবে সেটাতে আমি পড়াবো, ঠিক আছে? তো আপনাদের ক্ষেত্রে সবার ক্ষেত্রে একই কথা বলা, আবার একই কথা বলছি যে কেউ জাস্ট আমার কি বলি সেটা আপনারা দেখেন, কিছু বুঝা লেখার দরকার নাই, কিছুই দরকার নাই, আমি আপনাদেরকে স্লাইড দিয়ে দিব। সো বি ইজি, ফিল ইট এজ ইজি। আমি বাকিটা আপনাদেরকে বলছি কিভাবে কি করতে হবে। আচ্ছা, ইন্ট্রোডাকশন। আচ্ছা, ইন্ট্রোডাকশনে বলতে গেলে সেটা হচ্ছে কি, আমাদের যে ইমিউনিটির শব্দটা, এটা মূলত কিন্তু আসছে ভাই, এটা একটা ল্যাটিন ওয়ার্ড, ঠিক আছে? ল্যাটিন ওয়ার্ড, এটা আসছে কিন্তু ইমিউনিস থেকে, যেটার মানে হচ্ছে এক্সেম্ট, ঠিক আছে? তো এটার মানে হচ্ছে যে মানে এটা যে আমার
যে প্রোটেকশন আমি একটা ফরেন বডির এগেইনস্টে দিব আমার শরীরের স্ট্রাকচারটাকে বাঁচানোর জন্য, দিস ইজ ইমিউনিটি। তো আমি এখানে সংক্ষেপে এটা বলতে পারি, দিস ইজ প্রোটেকশন এগেইনস্ট, দিস ইজ এ biological structural process within an organism that protect against disease by identifying and killing the pathogenic and tumor cell। মানে কি আমার শরীরকে প্রতিরোধ করব কিভাবে, একদম হচ্ছে গিয়ে যে ফরেন পার্টিকেলটাকে তাকে আসতে হয় তাকে ঢুকতে দিব না, অথবা তাকে ভেঙে ফেলবো, অথবা তাকে মেরে ফেলবো। জিনিসটা হচ্ছে এরকম অনেকটা ব্যাপার। আসেন, তো আমরা বলতে পারি যে দ্য স্টেট অর কোয়ালিটি অফ বিং ইমিউন, মানে হচ্ছে কি ইমিউনিটি কি, আমি রোগ প্রতিরোধ ক্ষমতা আমার বেশি থাকবে এবং এটা অর্জন করাটার টেন্ডেন্সিটাকে আমরা বলতে পারি ইমিউনিটি। ঠিক আছে, সো আমরা এটাও বলতে পারি যে রেজিস্ট্যান্ট এক্সিবিট বাই দ্য হোস্ট এগেইনস্ট এনি ফরেন অ্যান্টিজেন টুয়ার্ডস ইনজুরি কজড বাই মাইক্রোঅর্গানিজম এবং দেয়ার প্রোডাক্ট। মানে কি, আমি যদি ফরেন পার্টিকেলটাকে আমার হোস্টের মধ্যে, যদি আমার যে ফরেন পার্টিকেল এন্ট্রিটাকে যদি বন্ধ করতে পারি, তাহলে কি হবে, কোনো ধরনের ইনজুরি হবে না। ঠিক আছে, মাইক্রোঅর্গানিজম কোনো ইনজুরি করতে পারবে না, সেটাই মূলত হচ্ছে কি ইমিউনিটি। আসেন, এখানে আমাদের একটা পিকচার দিয়েছি, কি হলো, একটা সুপারম্যান। আমরা নিজেদেরকে সুপারম্যান ভাবতেই পারি, কারণ কি ইমিউনিটি কিন্তু আমাদেরকে শরীরের মধ্যে সুপারম্যানের শক্তিটাই কিন্তু দিয়েছে। কারণ ফরেন পার্টিকেলকে যদি আমরা এনিমি ভাবি, তাহলে অফকোর্স ইউ আর এ সুপারম্যান। ঠিক আছে, এখানে একটা পিকচার দেখছি যে একটা ছেলে ঢাল তলোয়ার দিয়ে সে তার এনিমিটাকে প্রোটেক্ট করছে। বলতে গেলে কি এটা যদিও একটা প্রতীকী একটা চিহ্ন, প্রতীকী একটা ছবি, বেসিক্যালি কিন্তু ইমিউনিটির ক্ষেত্রে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা মূলত এভাবেই কিন্তু হয়। ঠিক আছে, কিভাবে হয় আমি টাইম টু টাইম আমি প্রতিটা স্টেপ বাই স্টেপ ঢুকতেছি। আসেন, সো দিস ইজ দ্য ডেফিনেশন, যেটা আপনাদেরকে পরীক্ষার হলে আপনাদেরকে ইমিউনিটি জিজ্ঞেস করলে এটা কিন্তু আপনার বলতে হবে। দিস ইজ দ্য 5 স্টার টপিকস। ঠিক আছে, আমি কিন্তু গ্রেডিং দিই, কোন চ্যাপ্টারটা বেশি ইম্পর্টেন্ট, কোন জিনিসটা বেশি, আমি 5 স্টার, 3 স্টার, 4 স্টার, 1 স্টার এভাবে করে কিন্তু বলি। এটা আপনারা 5 স্টার, কারণ এটা কিন্তু অনেক সময় ভাইবাটা শুরু হয় যখন ইমিউনিটি কোশ্চেন আসে, ফার্স্ট কোশ্চেনটা কি ইমিউনিটি কাকে বলে, সো ইউ হ্যাভ টু প্রিপেয়ার ইউরসেলফ। So immunity may be defined as the ability of the body to recognize, destroy, and eliminate antigenic material, example bacteria, virus, etc., foreign to its own। মানে হচ্ছে কি আমার শরীরে যে ক্ষমতা, যেখানে হচ্ছে আমার বডির কোনো অংশ নয়, সেরকম কোনো কিছু যদি আমার শরীরের মধ্যে প্রবেশ করে, এটাকে আগে প্রথমে বুঝতে পারা, এটাকে ভেঙে ফেলা এবং এটাকে মেরে ফেলা, এটাই হচ্ছে গিয়ে কাজই হচ্ছে ইমিউনিটি। কেউ যদি না বুঝেন আপনারা কমেন্ট করবেন। আচ্ছা, ইমিউনিটিটাকে আমরা দুইটা ব্রড হেডিং এ ভাগ করতে পারি, সেটা হচ্ছে ইনেট ইমিউনিটি অর নেটিভ ইমিউনিটি, আর অথবা হচ্ছে আরেকটা ইমিউনিটি হতে পারে সেটা হচ্ছে অ্যাকিউট অর অ্যাডাপটিভ ইমিউনিটি। এখানে আমাদের স্টুডেন্টদের কিন্তু মাঝে মাঝে একটু কনফিউশন হয়ে যায়। কনফিউশনটা কোন জায়গায় হয় জানেন, যখন মনে করেন আমাদের এক্সামিনার যখন জিজ্ঞেস করে যে বলো তো দেখি নেটিভ ইমিউনিটি কি, বলো তো দেখি অ্যাডাপটিভ ইমিউনিটি কি, তখন কিন্তু স্টুডেন্টটা হা করে তাকায় থাকে। বাবা দুইটা কিন্তু সেম জিনিস, বুঝ। ইনেট, নেটিভ, ঠিক আছে, জন্মগত মানে কি, জন্মগত, ইনেট মানে হচ্ছে জন্মগত, তার মানে হচ্ছে নেটিভ মানে কি নেটিভ, ঠিক আছে, জন্মগত ওইটাও বলা হয়, নেটিভ বলা যায়, নেটিভ পিপল, অনেক পিপল বলে না এগুলা। দিস ইজ দ্য ইনেট অর নেটিভ ইমিউনিটি, এটা মাথায় রাখবি, এটা হচ্ছে সিনোনিম হচ্ছে ইনেট অর নেটিভ। আর অ্যাকর্ডের ক্ষেত্রে আরেকটা কথা হচ্ছে অ্যাকর্ড বা অ্যাডাপটিভ ইমিউনিটি। ঠিক আছে, ইহা কিন্তু বুঝতে হবে। এখন ইনবর্ন এবং হচ্ছে অ্যাকর্ড, এটার মধ্যে বেসিক ডিফারেন্সটা কি রে বাবা, কোশ্চেন কিন্তু এরকম হতে পারে, মনে রাখবা বাবা, সেটা হচ্ছে আমি এটার ডিফারেন্স গুলো পড়াবো, কিন্তু তার আগে আমি একটু ইনফরমেশন এটা দিতে চাই। ইনবর্ন বা ইনহেরিটেড ইমিউনিটি, সরি ইনেট বা নেটিভ ইমিউনিটি যেটা আছে, হ্যাঁ, এটা হচ্ছে ইনবর্ন ইমিউনিটি। ঠিক আছে, মানে কি আমি জন্মগতভাবে ইহা আমার মধ্যে থাকিবে, কথা কি বুঝি আছো? তার মানে কি ইট ইজ আ নন স্পেসিফিক, ইনবর্ন ইমিউনিটি নন স্পেসিফিক। 2 নাম্বার হচ্ছে যখন শরীরের মধ্যে কোনো অর্গানিজম ঢুকে, ফার্স্টে কিন্তু রেসপন্স করবে কে, ইনেট ইমিউনিটি করবে, যে মারো উসকো মারো, কার্টুন দেখায় না মারো মারো, বাচ্চাদের কিছু কার্টুন দেখে যে মারো উসকো মারো, ওই টাইপের হবে আর কি, যা আসবো সে তার ম্যাক্সিমাম শক্তি নিয়ে অ্যাটাক করবে, যে তাকে মারতে হবে, তাকে আমাকে আমার শরীরটাকে প্রোটেক্ট করতে হবে। আরেকটা জিনিস মনে রাখবেন, যে আমি একটা কথা বলছি যে ইনবর্ন ইমিউনিটির কিন্তু কোনো ধরনের মেমোরি সেল থাকে না, কিন্তু একোডের ক্ষেত্রে যদি আমি করতে চাই, একোড আর ইনেটের মধ্যে ডিফারেন্স যদি করতে চাই, মনে রাখবেন একোড ইমিউনিটির মধ্যে এক হলো স্পেসিফিক, এটা প্যাথোজেন আসবে এরপরে কাজ করবে। 2 নাম্বার হচ্ছে আমরা বলছি যখনই একটা ইনবর্ন ইমিউনিটি একটা অর্গানিজম ঢুকবে, সে কিন্তু তার সমস্ত শক্তি নিয়ে মারো উসকো মারো, মানে কি মারতে থাকো, ওকে কিল করো। আর একোডের ক্ষেত্রে আছে লেগ টাইম, এটার মধ্যে এটা হচ্ছে কি ফেজ, এটা মাইক্রোবায়োলজি যখন পড়বেন এই জিনিসগুলো বুঝবেন। আরেকটা জিনিস হচ্ছে মেমোরি সেলটা কিন্তু একোড ইমিউনিটিতে থাকে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, স্যার মেমোরি সেল কি জিনিস? মনে করেন
আপনার শরীরে কোনো একটা জীবাণু ঢুকছে, মনে করেন আজ থেকে 5 বছর আগে একটা জীবাণু ঢুকছে, ঠিক আছে? ঢোকার পরে কি হয়েছে, আপনার শরীর কিন্তু এটা চিনবে। এখন সেকেন্ড টাইম যখন মনে করেন হয়েছে, তখন কি শরীরের মধ্যে ঢোকার পরে একটা সেল প্রোডাকশন হয়ে গেছে। পরবর্তীতে উহাই যখন আবার আপনাকে নতুন করে আক্রমণ করবে, তখন কিন্তু সে সুন্দর মতোই চিনবে। এই চিনার ক্ষমতাটাই হচ্ছে যে সেলের মাধ্যমে যেটা মেমোরি করতে পারে, সেটাই নামই হচ্ছে আপনার মেমোরি সেল। সো দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট থিং, এটা আপনার বুঝাইতে হবে, এটা বুঝতে হবে। এরপর আসেন ইমিউনিটির টাইপটা, যেটা বললাম ইমিউনিটি টাইপ। এতটুকু তো বুঝতে পারছেন বাবা? বুঝলে আপনারা কমেন্ট করবেন। আজকে কিন্তু স্টুডেন্টদের তেমন একটা রেসপন্স দেখতে পাচ্ছি না বাবা, তোমরা না বুঝলে বলবা। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার গুলা, কারণ আপনাদের কিন্তু এবার প্রফে যেহেতু প্যান্ডেমিসিটি আছেন, সোজা বাংলা ভাষায় বলি, আপনাদের ইমার্জিং রিএমার্জিং ভাইরাস এগুলো ভালো করে জানতে হবে। কোভিড-19 নিয়ে কোশ্চেন হবে, প্লাস ইমিউনিটি থেকে কিন্তু প্রচুর কোশ্চেন করবে স্যার ম্যাডামরা, কেউ ছাড় দিবে না। কারণ কি, এটা আপনাদের এই রিলেটেড কিন্তু সিচুয়েশন কিন্তু হয়েছে, কারণ আমরা কিন্তু ভ্যাকসিন নিয়ে আমরা সারা পৃথিবীর মানুষ তাকায় আছি উপরালার দিকে, কবে ভ্যাকসিন আসবে, কবে আমরা মুক্তি পাবো। যদিও এখন কিন্তু একটা ভেজাল হয়েছে, আপনারা শুনছেন, সেটা হচ্ছে অলরেডি রিইনফেকশন হচ্ছে, ঠিক আছে? অঞ্জনে একটা কেস কিন্তু পাওয়া গেছে। সো অনেক কথা কিন্তু হচ্ছে। যাই হোক, যখন কোভিড-19 নিয়ে ক্লাস নিব, তখন কিন্তু আপনাদের এই জিনিসগুলো আমি বলবো, ঠিক আছে? আমি ইন ডিটেলস বলবো। আচ্ছা, ওদিকে যাই না যাই, ইমিউনিটিকে আমি দুই ভাগে ভাগ করতে চাই, এটা হচ্ছে ইনেট এবং অ্যাকিউর। ইনেটটাকে আমি দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে নন স্পেসিফিক আর একটা হচ্ছে স্পেসিফিক। একুরটাকে আমি ভাগ করতে চাই দুইটা ব্রড হেডিং এ, একটা হচ্ছে অ্যাক্টিভ এবং প্যাসিভ, ঠিক আছে ভাই? অ্যাক্টিভটাকে আমি আবার দুই ভাগে ভাগ করব এবং প্যাসিভটাকেও একই ভাবে ভাগ করব, সেটা হচ্ছে একটা হচ্ছে ন্যাচারাল এবং আর্টিফিশিয়াল। বুঝেন, ন্যাচারাল বা আর্টিফিশিয়াল। কখনো যদি স্যাররা কোশ্চেন করে যে অ্যাকোড ইমিউনিটির টাইপ কি, যে অ্যাক্টিভ এবং প্যাসিভ, আচ্ছা অ্যাক্টিভের ভাগ করে কয়বার? জি জি স্যার, আমরা দুই ভাগে ভাগ করতে পারি, কি ন্যাচারাল আর্টিফিশিয়াল। এবার এক্সাম্পল দেন। মনে রাখবেন যে অ্যাকোড ইমিউনিটির ক্ষেত্রে ন্যাচারালটা হচ্ছে অ্যাক্টিভের ন্যাচারাল হচ্ছে যখনই একটা ডিজিজের সাথে সংস্পর্শ হবে, তখনই কিন্তু যে ইমিউনিটিটা হবে সেটা হচ্ছে ন্যাচারাল ইমিউনিটি। আর্টিফিশিয়াল কোনটা? আর্টিফিশিয়াল হচ্ছে ভ্যাকসিন গুলা। আমরা যতগুলা ভ্যাকসিন গুলা দিই, এটা কিন্তু অ্যাক্টিভ ইমিউনিটি, ঠিক আছে? এটা অ্যাক্টিভ ইমিউনিটি প্রোডাক্ট করে। কি কি ভ্যাকসিন দিতে পারে? কিল ভ্যাকসিন, এট্রেনেট ভ্যাকসিন, টক্সয়েড ভ্যাকসিন, রিকম্বিনেন্ট ডিএনএ, এক্সাম্পল দিলাম রুবেলা, মাম্পস, এগুলো আমি ডিটেলস পড়াবো আপনাদেরকে। আপনাকে কোনো একটা জিনিসও আপনার বাদ দিব না, যাতে আপনাদের মাথার মধ্যে থাকে। এবার আসেন প্যাসিভ ইমিউনিটি। এটার ক্ষেত্রেও ন্যাচারাল আর্টিফিশিয়াল। এখানে ন্যাচারাল ক্ষেত্রে আমরা কিন্তু প্লাসেন্টা মাদার্স মিল্ক বলি। এখন প্লাসেন্টার মধ্যে কেন বলতেছি আমি তোমাদেরকে বলি, সেটা হচ্ছে মিসেস ভ্যাকসিনের কথা মুছো না, মিসেস, হ্যাঁ তোমরা তো সবাই শুনছো, সামনে তো আমি পড়াবো, ঠিক আছে? মিসেস কবে দেয়? 9 মাস, 15 মাস, কি জন্য? কেন আমার জন্মের পরে দেয় না? কারণ হচ্ছে গিয়া আমাদের মা মায়ের শরীরে যে ভ্যাকসিনটা থাকে, যে ভ্যাকসিন, ওইটা পেশেন্ট মানে একটা বাচ্চাকে 9 মাস পর্যন্ত কিন্তু প্রোটেক্ট করতে পারে। মূলত কিন্তু 7.5 থেকে 8 মাস বলে, ঠিক আছে? এখন কিন্তু এগুলো চেঞ্জ হচ্ছে। তো এটা 9 মান্থ পর্যন্ত এটা কিন্তু কভার দিতে পারে। তার মানে কি, এটা তোমাকে সরাসরি না, প্যাসিভলি কিন্তু তোমাকে ইমিউনাইজ করতেছে। দিছিলাম মায়েরে, মা কিন্তু বাচ্চাকে বুকে তুলে নেয়। এই জন্য বললাম মাতৃ ঋণ কখনো শেষ হয় না। তো এটা কি করে? এটা কিন্তু বাচ্চা ভ্যাকসিনটা প্লাসেন্টার মাধ্যমে যাচ্ছে বাচ্চার শরীরে, বাচ্চা কিন্তু ইমিউনাইজ থাকে। সেটার এক্সাম্পল হচ্ছে প্যাসিভ ইমিউনিটি ন্যাচারাল। আর্টিফিশিয়াল হচ্ছে গিয়ে ইমিউন সিরাম, ঠিক আছে? এটা আমি একটু দেখাই। এই যে দেখেন, হেপাটাইটিসের যে ভ্যাকসিনের এটা একটা এক্সাম্পল আমরা বলতে পারি। আসেন, এবার আসেন, আজকে আমার আপনাদের সাথে যত গল্প হবে, যত কাহিনী হবে, সব হচ্ছে ইনেট ইমিউনিটি নিয়ে কথা শুধু ইনেট ইমিউনিটি নিয়ে আমি আজকে বলতে চাই, ঠিক আছে? এখন জিনিসটা এরকম, ইনেট ইমিউনিটি মানে কি, আমার জন্মগতভাবে যে আমার রোগ প্রতিরোধ ক্ষমতাটা থাকে, সেটাই হচ্ছে ইনেট ইমিউনিটি। তো এই জন্য আমি বলছি, দ্য রেজিস্ট্যান্ট প্রসেস বাই অ্যান ইন্ডিভিজুয়াল বাই বার্থ, ঠিক আছে? এখন এটি হচ্ছে আমাদের ফার্স্ট লাইন ডিফেন্সিভ মেকানিজম। প্রথমে বলতেছি ইনেট ইমিউনিটিকে, আমি প্রথমে বলছি ফার্স্টে আমাদের যে ইমিউনিটিটা কাজ করে ডিসিজে, ইনেট ইমিউনিটি, এটাকে আমরা বলতে ফার্স্ট টাইম ডিফেন্স মেকানিজম। এটিকে 3টা লেভেলে কাজ করে। একটা হচ্ছে স্পেসিফিক ইমিউনিটি, রেশিয়াল ইমিউনিটি, ইন্ডিভিজুয়াল ইমিউনিটি, ঠিক আছে? আমি কিন্তু আপনাদের মাইক্রোবায়োলজি কিছু লেভেলে যাব, আমি ডিটেলস পড়াবো না, তাহলে আপনারা বলতে গেলে হারাই যাবেন, ঠিক আছে? কারণ এগুলো আসলে ইমিউনিটি এমন একটা জিনিস, এটা মজার, খুবই মজার যদি বুঝেন। আচ্ছা, এখন ফ্যাক্টর গুলা কি কি, ফ্যাক্টর উপরে এই ইনেট ইমিউনিটিটা কাজ করে, এটা হচ্ছে 3টা হেডিং আছে, 3টা ফ্যাক্টর। এইজ, হরমোন, নিউট্রিশন, দিস ইজ দ্য 3 ফ্যাক্টর। অনেক সময় ভালো মার্কস যখন আপনাদেরকে স্যাররা দিতে চাইবেন বা ম্যাডামরা দিতে চাইবেন, তখন কিন্তু কোশ্চেন করবে, বাবা বলতো দেখি ইনেট ইমিউনিটির কয়েকটা ফ্যাক্টরের নাম বলতে হবে। তখন কিন্তু একদম সুন্দর করে এটা বলা শুরু করবে, তার মানে এইজ, হরমোন, নিউট্রিশন। আচ্ছা, আমি এখানে দুইটা চিত্র দিয়েছি রে ভাই, দেখতে পাচ্ছেন তো না? সেটা হচ্ছে এইজ এর একটা চিত্র দিয়েছি, একটা দিচ্ছে একটা বাচ্চা, একটা হচ্ছে বৃদ্ধ। আচ্ছা, কি হয়েছে এখানে, কেন দিলাম এটা? কারণ হচ্ছে একটা বাচ্চা যখন জন্মায়,
তখন কি হচ্ছে তার ইমিউন সিস্টেমটা ইমেচুর থাকে, তার মানে দেয়ার ইজ ডেভেলপিং মাই ডিয়ার, দেয়ার ইজ ডেভেলপিং। ঠিক আছে, আর যখন একটা ওল্ড এজ হয় সেক্ষেত্রে কি হচ্ছে তখন তার কিন্তু ইমিউন সিস্টেমটা গ্রেজুয়ালি লস হতে থাকতে পারে। ঠিক আছে, এটা ডিমিনিস্টের দিকে যায়, তখন কি তাদের শরীরের মধ্যে প্রবেশদ্বার খুলে যায়, তখন যত দ্রুত সম্ভব জীবাণু কিন্তু তার শরীরে ঢুকতে পারে। তো এই জন্য আমি একটা এক্সাম্পল বলেছি যে অ্যাডাল্ট এবং ইয়ং চিলড্রেনের কারোর মধ্যে যদি চিকেন পক্স হয়, আপনার অ্যাডাল্টদের বয়স্কদের কিন্তু মানে সিভিয়ার সমস্যা হবে। ঠিক আছে, কি কি কারণে? দিস ইজ অল ফর দ্য থিংস রিগার্ডিং ইমিউনিটি। আসেন হরমোন, কিছু কিছু হরমোন আছে যেটা ইনফেকশনটা বেড়ে যায়, ইনফেকশনে বেড়ে যায়। যেমন হচ্ছে যে আপনার শরীরে সেলুলাইটিস নামে তো একটা সমস্যা তো শুনছেন, ঠিক আছে, সেলুলাইটিস হলো তাহলে কি হয়, তার কিন্তু ব্লাড সুগার টুগার অনেক বেড়ে যায়। ঠিক আছে, এটা কিন্তু কি জন্য? এটা হচ্ছে ইনফেকশনের কারণে। দিস ইজ দ্য ওয়ান অফ দ্য থিংস। সো এই জন্য আমি এক্সাম্পল বলেছি যে সার্টেন হরমোন ডিসঅর্ডার এনহ্যান্স susceptibility to infection, example diabetes mellitus, adrenal dysfunction and hyperthyroidism। যখন একটা পেশেন্টের যখন স্ট্যাফিলোকক্কাস ইনফেকশন হয়, বিশেষ করে এইটা কিন্তু মোস্ট কমন ইন দ্য ডায়াবেটিক কেসেস, তো কি করে তখন ওই যে যেটা বললাম যে হঠাৎ করে একটা পেশেন্টের সেলুলাইটিস হলো, হওয়ার পরে সুগার লেভেল বেড়ে গেছে, কারণ কি? এই হচ্ছে কারণ। কারণ কি? এটা হওয়ার কারণে ইনক্রিজ দ্য লেভেল অফ কার্বোহাইড্রেট ইন টিস্যু লেভেল। আবার অনেকে বিভিন্ন কারণে কিন্তু কর্টিকোস্টেরয়েড ইউজ করে, স্টেরয়েডে অনেকে আছে কি জানেন, অনেক কারণে স্টেরয়েড ইউজ করে, হয়তো তার এজমা ছিল বা অন্য কোনো প্রবলেম ছিল, তো এইগুলোতে এগুলো খায় এবং এতে যেটা হয় এই শ্বাসকষ্টটা হয়তো কমে, কিন্তু অন্য দিকের এফেক্ট কিন্তু অনেক বেশি। যেমন পেশেন্টের অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট, অ্যান্টিসাইকোটিক ইফেক্ট, এগুলা কিন্তু একটা ইনহিবিট হয়ে যায়। ঠিক আছে, ইভেন কি যখন স্টেরয়েড দেন দেখবেন যে ব্লাড সুগার লেভেলটাও অনেক বেড়ে যায়। আচ্ছা, এবার হচ্ছে নিউট্রিশন। আমি একটা চিত্র দিলাম, চিত্র দেখতেছি একটা এটা কোয়াশিকরের একটা চিত্র। তো এখানের মধ্যে আমি বলতে চাই যে বোথ হিউমার নিউট্রিশনের উপর মানে ভিত্তি করে হিউমোরাল বা সেল মিডিয়েটেড যে ইমিউনিটিটা হয় এটা কিন্তু কমে যায়। যখন ম্যাল নিউট্রিশন হয় তখন কি হয়, বোধ আমার শরীরের যে প্রতিরোধ ক্ষমতাটা এটা কিন্তু কমে যায়। কোয়াশিকরটা কি? এটা হচ্ছে সিভিয়ার প্রোটিন ডেফিসিয়েন্সি। তো এখানে কি হয়, সেল মিডিয়েটেড ইমিউন রেসপন্সটা মেইনলি কমে। ঠিক আছে, আসেন, দিস ইজ দ্য মেইন থিং। এই জিনিসটা যারা আপনাদের মধ্যে অনার্স পাবে এটাকে এদেরকেই এই কোশ্চেনটা করবে, আদারওয়াইজ সচরাচর এটা সারা কোশ্চেন করবেন না। ঠিক আছে, এতটুকু যতটুকু বললাম ইমিউনিটি থেকে ইমিউনিটি তাহলে অতটুকু জিজ্ঞেস করলে কিন্তু আপনারা পার পেয়ে যাবেন। কিন্তু এখন যেটা ফেক্টর তারপর মেকানিজম, এটা হচ্ছে যারা বেস্ট মানে অন স্পট পাবেন, এটা কিন্তু স্যার ম্যাডাম কোশ্চেন এটা ধরতে পারে যদি স্যারদের ইচ্ছা হয়। ঠিক আছে, তো এটাকে আমি 6টা হেডিং এ ভাগ করতে চাই। একটা হচ্ছে এপিথেলিয়াল সারফেস, অ্যান্টিব্যাকটেরিয়াল সারফেসেস, সেলুলার ফ্যাক্টরস, ইনফ্লামেশন, ফিভার এন্ড একুট ফেস প্রোটিন। এই হচ্ছে এই 6টা উপাদান যার মাধ্যমে ইনেট ইমিউনিটি কাজ করে। আসেন, আমরা বলতে পারি স্কিন। স্কিনটা হচ্ছে আমাদের শরীরের সবচেয়ে বড় অর্গান, যেটা কি করে মাইক্রোঅর্গানিজম প্রথম আসলেই সেই কিন্তু প্রথমে একটা মানে মেকানিক্যাল ব্যারিয়ার দেয়, মানে কি আসলেই মানে ওই আগে রোধ করে। ঠিক আছে, তখন কি হয়, তো ওটা কিভাবে করে সেটা হচ্ছে ব্যাকটেরিওসাইডাল অ্যাকশন, ব্যাকটেরিওস্টেটিক। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু আপনাদের জানতে হবে, এটা কিন্তু আপনারা ফার্মাকোলজিতে পড়বেন। ব্যাকটেরিওসাইডাল হচ্ছে মানে হচ্ছে যখন আমরা ব্যাকটেরিয়াকে মাইরা ফেলি সেটাকে বলে ব্যাকটেরিওসাইডাল, আর ব্যাকটেরিওসাইডে যখন হচ্ছে গ্রোথটাকে ইনহিবিট করে সেটা বলে ব্যাকটেরিওস্টেটিক। বাবা কি বুঝতে পারছো? ইচ এন্ড এভরিওয়ান, ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম সেইং? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, তো এটা কিভাবে করে? এটা হচ্ছে যে মনে করেন যে আমাদের এটা হচ্ছে তোমার যে নরমাল ফ্লোরাটা আছে স্কিন এবং মিউকাস মেমব্রেনের রেসিডেন্ট ব্যাকটেরিয়াল ফ্লোরাটা, এটা প্রিভেন্ট করে। মানে কি নরমাল ফ্লোরা নয়, এটা হবে যে ব্যাকটেরিয়াল ফ্লোরা যেটা আমাদের স্কিন এবং মিউকাস মেমব্রেনে থাকে, তারা প্যাথোজেনকে কলোনাইজেশন করতে দিবে না। প্যাথোজেনিক কলোনাইজেশন যখনই হবে না তখনই কি হবে, তার মানে সে ঢুকতে পারবে না। ঠিক আছে, নরমাল ফ্লোরা কোথায় থাকে? নরমাল ফ্লোরা আমার ইন্টেস্টাইনে থাকে, আমার শরীরের ভিতরে থাকে। এখন আমরা যে অ্যান্টিবায়োটিক গুলো খাই এতে কি হয়, আমাদের নরমাল ফ্লোরা কিন্তু মনে করো যে আমরা যখন অ্যান্টিবায়োটিক খাই, জিনিসটা এমন না যে যে প্যাথোজেন আছে সে শুধু মরে, আমার নরমাল ফ্লোরাও কিন্তু ইম্পেয়ার্ড হয়। তো ডিজিজে এটা জিনিসটা মনে রাখতে হবে। এই জন্য আমি একটা কথা বলছি যে যখন একটা নর্মাল একটা অ্যান্টিবায়োটিক খাচ্ছেন, ঠিক আছে, এটা কিন্তু আরো সিরিয়াস করতে হবে। যেমন কোলোস্টেডিয়াল এন্টারকোলাইটিস এর কথা বললাম, ওরাল অ্যান্টিবায়োটিক আপনি দিচ্ছেন, এটাতে ব্যাকটেরিয়া তো মরবে, সাথে সাথে নর্মাল ফ্লোরার উপর কিন্তু ইফেক্ট করবে। এটা জাস্ট এটা বোঝানোর জন্য বলেছে। এই যে একটু আগে বলা মারো উসকো মারো, মানে কি এই যখনই শরীরের মধ্যে ঢুকবে স্কিনের মধ্যে যে ফ্লোরা গুলো আছে, যে ইয়াগুলো আছে, তারা কি করবে, এই অর্গানিজমকে মারা শুরু করবে। ঠিক আছে, দিস ইজ দা
ফার্স্ট থিংস অফ দ্য এপিথেলিয়াম। এরপর হচ্ছে রেসপিরেটরি ট্র্যাক্ট। রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যেও এখানে আমরা মিউকাস মেমব্রেন থাকবে, ঠিক আছে। এটা মূলত হচ্ছে কি ফাঁদ পাতে। কিভাবে ফাঁদ পাতে বুঝাই দিচ্ছি। সেটা হচ্ছে যখন আপনি শ্বাস নেন তখন পার্টিকেল গুলা কি নাকের মধ্যে দিয়ে ঢুকতেছে শরীরের মধ্যে, ঢুকে এটা কোথায় হয়, যে জায়গায় আমার ভিজা ময়েস্ট মিউকাস মেমব্রেন আছে ওইখানে জমে, ঠিক আছে। এটা কি করে, ওইখান থেকে তারা এই পার্টিকেলটাকে বের করে দিবে। এখন মনে করেন কোনো কারণে যদি হইলো আপনার ফ্যারিংসের দিকে ঢুকতেছে, ঠিক আছে, এখানে সিলিয়া প্রোপেলস আছে, ওরা কি করে, এদের কারণে ওদের তখন হচ্ছে ওদের যে সহজাত বৈশিষ্ট্যর কারণে ওরা যেটা করে, হয় ওরা হাঁচি মেরে বের করে দিবে। মনে করেন আপনার নাকের মুখ দিয়ে ঢুকলো, ফ্যারিংস পর্যন্ত, ফ্যারিংসের কাছাকাছি গিয়েছে, ফ্যারিংস পর্যন্ত গেলে তো আপনি গিলেই ফেলছেন, ঠিক আছে, ফ্যারিংসের একটু কাছাকাছি গিয়েছেন, তখন কি শরীরের একটা প্রোটেক্টিভ একটা মেকানিজম আছে যেটাকে মানে স্নিজিং করে, মানে কাশি মারে। অনেকে বলে যে স্যার আমার তো কাশি হয়, আমার তো হাঁচি হয়। একটা কথা মনে রাখবেন, সব হাঁচি বা সব কাশি কিন্তু রোগ না। হাঁচি কাশি কিন্তু শরীরের জন্য ভালো, ঠিক আছে। যখন একটা পার্টিকেল আছে আপনি হাঁচি দিয়ে বের করে দিচ্ছেন, তো এটা আপনার প্রোটেক্টিভ মেকানিজম। এখন মনে ফ্যারিংসে যদি যায় তাহলে কি এটা আপনি গিললা, এটা আপনি বের হয়ে গেল, ওইটা একটা। এখন যদি কোনো মনে করেন যদি আপনার একদম সুন্দর মতো অ্যালভিওলিতে, সেখানে কি হচ্ছে, ফ্যাগোসাইট যে সেলগুলো আছে, ফ্যাগোসাইট গুলো এটাকে মাইরা ফেলাবে, ঠিক আছে। এটা হচ্ছে অ্যালভিওলিতে গেলে ফ্যাগোসাইটোসিসের মাধ্যমে হবে। এরপরে আসেন ইন্টারস্টিশিয়াল স্ট্যাক। এখানের মধ্যে কি আপনারা জানেন যে আমাদের স্যালাইভাতে কিন্তু প্রচুর মানে হচ্ছে মানে স্যালাইভাতে যে ইয়াগুলো আছে, যে এনজাইমগুলো আছে, এটা কি করবে, এটা মাইক্রো অর্গানিজমকে কিল করে। প্লাস হচ্ছে আমাদের গ্যাস্ট্রিক জুস কোথায় থাকে, গ্যাস্ট্রিক জুস কোথায় থাকে আপনারা জানেন, নামে দিয়ে কাম, ঠিক আছে। ওরা কি করে, এটা হচ্ছে সলিড ইফেক্ট থাকে, কারণ কি এখানে পিএইচটা থেকে অ্যাসিডিক, তো অ্যাসিডিক এনভায়রনমেন্টে গেলে মাইক্রো অর্গানিজম টিকতে পারে না, ঠিক আছে। এরপরে কোনো কারণে চান্দুয়ে মনে করো স্টোমাকটা পার করে ইন্টেস্টাইনে ঢুকছে, এরপর কি হবে, নর্মাল ফ্লোরা আছে না, মেহুনা কি করবে, এটা কিন্তু আইসা ওই ইন্টেস্টাইনের মধ্যে বাসা বাঁধতে দিবে না। নর্মাল ফ্লোরা তাদের অ্যাক্টিভিটির মাধ্যমে কি করবে, এদের কলোনাইজেশনটাকে প্রিভেন্ট করে দিবে, ঠিক আছে। দিস ইজ দ্য ট্র্যাক্ট অফ দ্য ইন্টেস্টাইনাল ট্র্যাক্ট। এর পথে কনজেক্টিভা কি হয়, আমার কান্না কান্না ভালো না খারাপ, প্রশ্ন রইল সবার কাছে। কান্না কিন্তু ভালো। কিভাবে, যখন মনে করেন কোনো পার্টিকেল ঢুকলো তখন দেখবে শরীরের যে আপনাদের মনে করেন আমাদের যে কনজেক্টিভাতে আছে, আমাদের কিন্তু কি হয়, আমাদের কান্না করি। কান্না কি ভালো, হ্যাঁ ভালো। কিভাবে, কারণ ওইটার মধ্যে লাইসোজাইম থাকবে। যখন মনে করেন একটা অর্গানিজম ঢুকবে, সে কি করবে, এই কান্নার মাধ্যমে লাইসোজাইম অ্যাক্টিভিটি করে, কি করে, ওই অ্যাক্টিভিটিতে ব্যাকটেরিওসাইটাল ইনফেকশন করে আপনার কান্নার মাধ্যমে ওই জিনিসটাকে বের করে দিবে, ঠিক আছে। সো অল অফ দ্য থিংস রিগার্ডিং। আরেকটা জিনিস আছে জেনিটো ইউরিনারি, হ্যাঁ। তো কনজেক্টিভাটাও এপিথেলিয়াল সারফেসের হেডিং আমি বলতেছি, এখনো নাম্বার 1ই বলতেছি, বাকিগুলো যাই নাই। এটা হচ্ছে জেনিটো ইউরিনারির ক্ষেত্রেও। এবার আসেন ইউরেথ্রা মানে জেনিটাল ট্র্যাক্ট মানে কি, এটাও কিন্তু কাজ আছে। মনে করেন ঢুকছেন, ঢুকে কি করবে, এখন ফ্লাশিং মানে ইউরিন দিয়ে আপনার বাইর করে দিবে, ঠিক আছে। এখন মনে করেন এখন ইউরেথ্রাতে আছে, এখন ইউরেথ্রাতে কি করবে, আমি ফিমেল এবং মেলদের ক্ষেত্রে বলি, আগে ফিমেলদের বলি। ফিমেলদের ক্ষেত্রে যেটা হয়, যেহেতু আমাদের ভ্যাজাইনাল পিএইচটা হচ্ছে এসিডিক, তার কি করবে, তারা গ্লাইকোজেন ফার্মেন্টেশনটা ল্যাক্টোভিলাসের মাধ্যমে এটা হচ্ছে করতে দিবে না, ঠিক আছে। যার কারণে কি অর্গানিজমটা কিন্তু বেড়ে যেতে বাধ্য হবে। আরেকটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে সিমেন থাকে, সিমেনের মধ্যে কিছু অ্যান্টি ব্যাকটেরিসাইডাল অ্যাকশন, এটা ব্যাকটেরিসাইডাল অ্যাকশন হবে, এটা ব্যাকটেরিসাইডাল অ্যাকশন আছে, যার কারণে অর্গানিজমটা কিন্তু সাস্টেইন করতে পারে না। তার মানে কি এটা কিন্তু বের করে দিচ্ছে। বাবার এতটুকু কি বুঝতে পারছেন, দিস ইজ দ্য অল অ্যাবাউট দ্য এপিথেলিয়াল সারফেস, ঠিক আছে। আমি না বুঝলে কমেন্ট করেন, আমি বারবার বলছি, আমার ক্লাসে কেউ না বুঝে যাবেন না, একবার না হাজারবার বুঝাবো, কিন্তু বুঝে যেতে হবে। এই চিত্রটা আপনি খুব ভালো করেই জানেন, প্রতিটা সিস্টেম জানেন, এটা আমি দিয়ে দিব, আপনারা দেখেন। এবার আসেন যে অ্যান্টিব্যাকটেরিয়াল সাবস্টেন্স ইন দ্য ব্লাড এন্ড টিস্যু। আমি সেকেন্ড মেকানিজমের সেকেন্ড হেডিংটা বলেছিলাম। এখানে কয়েকটা জিনিস কিন্তু থাকে আমার রক্তে এবং টিস্যুতে। একটা হচ্ছে বিটা লাইসিন থাকে, একটা বেসিক পলিপেপটাইড থাকে, একটা অ্যাসিডিক সাবস্টেন্সেস থাকে, আরেকটা হচ্ছে ইন্টারফেরন থাকে, ঠিক আছে। ইন্টারফেরন নিয়ে আমি কথা বলবো একটু পরে। ফার্স্টে আছে বিটা লাইসিন। বিটা লাইসিন কি করে, মনে করে অ্যান্ড্রাক্স বা বেসিল, এই ধরনের কোনো বেসিলাস যদি ঢুকে তখন বিটা লাইসিন ইমিডিয়েট অ্যাকশন করে। বেসিক পলিপেপটাইড হচ্ছে লিউকিন, প্ল্যাকিন, এরা কিন্তু কাজ করে তখন। অ্যাসিডিক সাবস্টেন্সের মধ্যে আছে যেমন হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। একটা যখন জীবাণু শরীরে ঢুকে তখন কিন্তু ল্যাকটিক অ্যাসিড কিন্তু নরমাল টিস্যুতে থাকে, তখন ইনফেক্টেড এরিয়ারে গিয়ে ও তখন প্রোটেক্টিভিটি দেখানো শুরু করে, ঠিক আছে। এরপর আসি ইন্টারফেরন। ইন্টারফেরন ইজ ওয়ান অফ দ্য বেসিক থিংস, ঠিক আছে। এটা হচ্ছে কি, যখনই মনে করেন একটা একুট ইনফেকশন বা ভাইরাস আপনাদের শরীরে ঢুকবে, তখন কিন্তু ইন্টারফেরন গুলা আপনার প্রোটেক্ট হয়। কেমনে প্রোটেক্ট করে, কি করে, আমি যখন আপনাদের করোনা ভাইরাস কখনো পড়াবো, আমি তখন এই জিনিসটা একটা, আমার কাছে একটা চিত্র আছে, চিত্রটা দেখে দেখে বুঝাবো, তাহলে আপনার মাথার মধ্যে থেকে যাবে, ঠিক আছে। জিনিসটা আমার বুঝাইতে হবে আপনাদেরকে। আচ্ছা, এরপরে 3 নাম্বার হচ্ছে সেলুলার ফ্যাক্টর। সেলুলার ফ্যাক্টরটা কি, এখানে আমি বলতেছি এটা যদি এতগুলো এপিডার্মাল সার্মাসের ব্যারিয়ার গুলা পাস কইরা
তারপরে সেকেন্ডটাও পাস করে নেয়, এরপরে 3 নম্বরে প্রোটেকশন দিবে কে? এই সেলুলার ফ্যাক্টর। এটা কি করে, যখন নরমালি কি হয়, একটা অর্গানিজম যখন শরীরের মধ্যে ঢুকে, এটা টিস্যু লেভেলে সে কি করে, ঢুইকা বসে থাকে, ঠিক আছে। এরপর কি হয়, আমাদের শরীরের মধ্যে যে সুপারম্যান গ্যাটম্যান যারা আছে, তারা তো মনে করেন, অনেকে মনে করেন সুপারম্যান হারিয়ে গেল, এবার ব্যাটম্যান আসবে। ব্যাটম্যান এসে কি আসবে, ফ্যাগোসাইটিক সেলগুলো আসবে। ওরা এসে কি করবে, আসতে সুন্দর মতো আসবে, আইসে কি এটাকে ওই স্ট্রাকচারটা চারিদিকে ও কভার দিবে, কভার দিয়া তাকে কিল করবে, ঠিক আছে। দিস ইজ দ্য থিংস। এটা এটার শর্ট ফর্ম হচ্ছে এটাই। আচ্ছা, এবার হচ্ছে ইনফ্লামেশন। ভাই, ইনফ্লামেশন নিয়ে অনেক কিছু বলার আছে, অনেক কিছু বলার আছে। প্যাথোলজিতে ইনফ্লামেশন নিয়ে আপনার একটা মানে বলতে গেলে একটা চ্যাপ্টারই পড়বেন, খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার ইনফ্লামেশন। যেমন এইটার মধ্যে বেসিক জিনিস রবার্ট টিবর ক্যালর ডেলার ফাংশনলেসা, আপনারা সবাই জানেন, বা আপনাদের তো যাদের ক্লাস হয়েছে তারা তো জানবেন। এই জিনিসটা কিন্তু খুব ভেরি ইম্পর্টেন্ট থিং, ঠিক আছে। এটা কি কোনটা কি মানে কি, এটা প্যাথোলজি যে স্যার ম্যাডাম আপনাদের ক্লাস থেকে সুন্দর করে বলবে, ঠিক আছে। এটা ওনাদের কাজ জন্যই রাখলাম, জাস্ট আমার বোঝার জন্য যেটা বললাম। একটা কথা আমি প্রথমে বলতে চাই, সেটা হচ্ছে জ্বর কি ভালো না খারাপ রে ভাই? জ্বর কিন্তু ভালো। কেন ভালো? স্যার আপনি কি কইলেন স্যার? জ্বর ভালো, আমার তো প্রচন্ড কষ্ট হয় স্যার। জি বাবা, এটা ভালো। কেন ভালো? শরীরের মধ্যে যখন কোনো একটা অর্গানিজম ঢুকবে, অর্গানিজমটা ঢোকার পরে প্রথম যে সিমটমটা হবে, তার মানে কি, দিস ইজ এ ফিভার বাবা, দিস ইজ এ ফিভার। এটা ভালো, ঠিক আছে। এখন ফিভার হলে কি প্যারাসিটামল খাবেন? হ্যাঁ, প্যারাসিটামল খাবেন, কিন্তু ডিপেন্ড করে, এগুলো অনেক কিছু ডিপেন্ড করে। এটা নন ফার্মাকোলজিক্যাল অ্যাপ্রোচ আছে, তারপর ফার্মাকোলজি অ্যাপ্রোচ আছে। আমাদের দেশে যেটা হয়, নন ফার্মাকোলজিক্যাল অ্যাপ্রোচ হচ্ছে, ফার্মাকোলজি অ্যাপ্রোচের পেছনে আমাদের বাঙালিরা খুব পছন্দ করে। এটা একটা ভাই সমস্যা, আমার কাছে যেটা মনে হয় আর কি। তো যাই হোক, ইনফ্লামেশন মূলত কি করে, এটা হচ্ছে ভ্যাসোডাইলেশন করে, ভাস্কুলার পারমিবিলিটি করে, ইনক্রিজ করবে, এবং হচ্ছে সেলুলার ইনফিলট্রেশন করে। এইটার মাধ্যমে মূলত অ্যাকশনটা করে, ঠিক আছে। যখন এটা কি করে, এখানে একটা কথা বলছি যে এটা ফিব্রিন বেরিয়ার যেটা হয়, এই যে ইনফেকশন, এটা চারিদিকে কিন্তু কভার দেয়, ঠিক আছে, ওকে বেরিয়ার দেয়, ঠিক আছে। তার মানে হচ্ছে কি, আমরা এই স্লাইডে আমরা বলতে পারি যে ইনফ্লামেটরিশনে কি হয়, এটার মধ্যে হয় ভ্যাসোডাইলেশন হয়, ভাস্কুলার পারমিবিলিটি হয়, সেলুলার ইনফিলট্রেশন হইয়া ওই জায়গায় গিয়ে ফিব্রিনটা থেকে বেরিয়ার দেয়, ঠিক আছে। দিস ইজ দ্য 4 নাম্বার। এতটুকু বাবা বুঝছেন? এই যে ফিভার নিয়ে আমি অলরেডি বলে ফেলছি, ঠিক আছে। কি এটা হচ্ছে ন্যাচারাল মেকানিজম, যখন ইনফেক্টিভ এজেন্ট আসে তখন কিন্তু এই সমস্যাগুলো হয়, ঠিক আছে, এটা অলরেডি বলে দিছি। এবং ইন্টারফেরনের এই যে ফিভারটা হয় কি কারণে হয় জানেন? এই ইন্টারফেরনের কারণে হয়। এটা ইন্টারলিউকিন 1, ইন্টারলিউকিন 2, অনেকগুলো সেলগুলো বের হয়। এটা যখন এগুলো বাইরে হয়, যখন ওই অর্গানিজমের এগেইনস্টে যখন কাজ করা শুরু করে, তখন ওই ইন্টারলিউকিন যেগুলো বের হচ্ছে, এটার কারণে কিন্তু মূলত হচ্ছে একটু ফিভার আপনারা অনুভব করেন তার জন্য। এবং কি, তার মানে আমরা বলতে চাই ফিভারটা ভালো, ঠিক আছে। এবং যখনই টেম্পারেচারটা বাড়ে, তখনই কি করে, ওই ইন্টারফেরনটা স্টিমুলেট হয়ে বেশি বেশি প্রোডাকশন শুরু করে, তখনই কিন্তু আমাদের, আমরা একটু মানে আমাদের প্রোটেকশনটা, ন্যাচারাল প্রোটেকশনটা দিকে আমরা এগিয়ে যাই। আচ্ছা, এই যে দেখেন, এই যে কি করলো, আমার এখন ইন্টারফেরনটাকে দিলে, ইন্টারফেরনকে আমি বলতে পারি যে কি বলে বলছি, সুপার হিরো, ওই যে ওয়ান অফ দ্য সুপার হিরো। এই যে মনে করেন যে সবুজ রঙের ইন্টারফেরন, সে কি করলো, মারলো, ঠিক আছে। মনে করেন এটা করোনা ভাইরাস, তাকে মারতেছে, ঠিক আছে, সাইজ করে ফেলতেছে পিড়াইয়া, ঠিক আছে। জিনিসটা অনেকটা বলতে গেলে এটাই কাজ কিন্তু ইন্টারফেরন। এবং কি, কোভিড-19 ক্ষেত্রে, কোভিড-19 ট্রিটমেন্টের ক্ষেত্রে কিন্তু ইন্টারফেরনটা অনেকটা এভাবেই কাজ করে, ডিফেন্সিভ মেকানিজম এটাই কাজ করে, ঠিক আছে। এই যে মারতেছে এভাবেই কিন্তু আমাদের প্রোটেকশনটা হয়। এবার আসেন লাস্টে, একুট ফেজ প্রোটিন। যখন মনে করেন আমাদের শরীরে কোনো ইনজুরি হয়, তিনি হঠাৎ করে মানে আমাদের প্লাজমার মধ্যে যে প্রোটিন গুলো আছে, প্লাজমা কনসেন্ট্রেশন প্রোটিনটা হয় বাইরে যাবে বা কমে যাবে। দিস ইজ অল অ্যাবাউট দ্য থিংস অফ একুট ফেজ প্রোটিন, ঠিক আছে। এটার এক্সাম্পল হচ্ছে সিরেক্টিভ প্রোটিন, তারপর ম্যানোস বাইন্ডিং প্রোটিন এটসেট্রা, ঠিক আছে। একটু তখন কি হয়, তখন আমাদের যে কমপ্লিমেন্ট পাথওয়ে আছে, ঠিক আছে, তখন কিন্তু এটা কিন্তু যখন একুশ ফেজ প্রোটিনের মধ্যে ফেজ প্রোটিন গুলো বাড়া শুরু করে, তারা কিন্তু অল্টারনেটিভ পাথওয়ে অফ কমপ্লিমেন্ট সিস্টেম কিন্তু অ্যাক্টিভেট করে, ঠিক আছে। এটা অনেক মানে এবার করে, এটা কি জিনিস সেটা মাইক্রোবায়োলজিতে পড়বেন, আমি এখানে ডিটেলস গেলাম না। তো এটা কাজ করে কি করবে, এটা মনে করেন যে টিস্যু ইনজুরি এবং হচ্ছে যে জায়গায় অলরেডি ইনজুরি হয়ে গেছে, যেখানে এটাকে এই ইনফ্লামেশন সাইটটাকে রিপেয়ার করবে। এটাই হচ্ছে একুশ ফেজ প্রোটিনের ক্ষেত্রে। এবং কোভিড-19 ক্ষেত্রে এই সিআরপি ইজ এ গুড মার্কার, সিভিরিটি অফ মার্কার বোঝার জন্য ফেরিসিরাম, ফেরিটিন, সিআরপি ইজ এ ভেরি গুড থিংস, ঠিক আছে। সো থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কতটুকু বুঝতে পারছেন আমি জানি না। আপনাদেরকে 1 মিনিট আমি সময় দিচ্ছি, তোমাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে কোশ্চেন করো, আমি অ্যান্সার দিব।
অথবা যদি বুঝতে পারো তাহলে আমি শেষ করে দিব, এবং আমি নেক্সট যেটা করতে চাই সেটা হচ্ছে আমি এরপরের কোশ্চেন থেকে আমি শুরু করব। কোশ্চেন থাকলে করতে পারো, কারো কোনো বুঝতে সমস্যা হলে কোশ্চেন করতে পারো। কোশ্চেন না করলে আমি দুইটা জিনিস বুঝবো, হয় বুঝছো নাহলে কিছুই বুঝো নাই। ঠিক আছে বাবা, বলো কোশ্চেন করো। আর আরেকটা ব্যাপারে আমি বলি, কোশ্চেন নিয়ে যদি কারো হেজিটেশন থাকে, কোনো হেজিটেশন নাই, আমার সামনে কোনো কোশ্চেন নিয়ে হেজিটেশন নাই। যত পার কোশ্চেন করো, কিন্তু ক্লিয়ার করে যাও, কনসেপশনটা ক্লিয়ার করে যাও। কারো কোনো কোশ্চেন দেখতে পাচ্ছি না, তাহলে আমি মনে হয় শেষ করে দিই। সবাই কি বুঝতে পেরেছো বাবা? সবাই কি বুঝতে পেরেছো? আমি কিন্তু বুঝতে পারছি না। তো ঠিক আছে, আমি কোনো তো আসলে কোনো রিপ্লাই পাচ্ছি না, হয়তো তোমরা বুঝেছো অথবা কিছুই বুঝো নাই। ঠিক আছে, কেউ যদি না বুঝো আমাকে কোশ্চেন করো, আমার মেসেঞ্জার আমার সাথে যোগাযোগ করতে পারো, আমি অবশ্যই তোমাদের কনসেপশনটা ক্লিয়ার করার ট্রাই করব। ঠিক আছে বাবা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, হ্যাঁ। নেক্সট ক্লাসে তোমাদের সাথে কথা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।